where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 8-এর আরেকটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। আমরা ইতিহাস আলোচনা করছি এইখানে। এর আগের দিন আমরা যে অধ্যায়টা শুরু করেছিলাম আমাদের আঞ্চলিক শক্তির উত্থান, তাতে আমরা আঞ্চলিক শক্তি হিসাবে বাংলা আর হায়দ্রাবাদ এই দুটো শক্তির উত্থানের কথা পড়েছিলাম। অযোধ্যা অঞ্চলটার কথা আমাদের বাদ ছিল। আজকে আমরা এখান থেকে শুরু করছি। আমরা এর আগের দিন জেনেছি যে মুঘল সাম্রাজ্য পতনের পর ভারতবর্ষে যে সমস্ত শক্তিগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আঞ্চলিক রাজ্য হিসাবে, তার মধ্যে তিনটে ছিল উল্লেখযোগ্য। একটা বাংলা, একটা হায়দ্রাবাদ, একটা হচ্ছে অযোধ্যা। আজকে আমরা অযোধ্যার সম্পর্কে জানব। 1722 সালে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা আঞ্চলিক শক্তি হিসাবে উত্থান লাভ করে। কি বললাম? 1722 সাল। কে ব্যক্তিটি? সাদাত খান। তোমাদের যদি প্রশ্ন আসে যে স্বাধীন অযোধ্যা রাজ্যটি কবে কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে উত্থান লাভ করে, তখন উত্তরটা লিখবে 1722 সালে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা আঞ্চলিক শক্তি হিসাবে উত্থান লাভ করে। এই সাদাত খান কে ছিলেন? ইনি ছিলেন একজন মোগল রাজকর্মচারী, অনেক উঁচু পদের। এই সাদাত খানের ওপর দায়িত্ব ছিল এই অযোধ্যা অঞ্চলটাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। মানে মনে করো অযোধ্যায় যারা জমিদার, যারা জায়গিরদার বা যারা বড় বড় রাজকর্মচারী আছে, তাদের মধ্যে যদি কোনো গোলমাল গণ্ডগোল হয়, তাহলে সেইগুলোকে সব থামিয়ে শান্তশিষ্ট করে অযোধ্যা অঞ্চলটাতে একটা শান্তি বজায় রাখার দায়িত্ব ছিল সাদাত খানের। মানে ইনিও একজন মুঘল রাজকর্মচারী এবং অনেক উচ্চপদস্থ। এবং সাদাত খান কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে পেরেছিলেন। মানে অযোধ্যা অঞ্চলে একদম শান্তিপূর্ণ অঞ্চল ছিল অযোধ্যা। এই জন্য সাদাত খানের এই কাজে খুশি হয়ে, আমরা এর আগের দিন দেখেছি হায়দ্রাবাদের ক্ষেত্রে কি সেই মীর কামারউদ্দিন খান সিদ্দিকী যিনি ছিলেন তাকে একের পর এক শাসকরা উপাধি দিয়েছিলেন, তেমনি এই সাদাত খানকে মুঘল বাদশাহ মোহাম্মদ শাহ তিনি বুরহান উল মুলক উপাধি দিয়েছিলেন। এই সাদাত খানকে উপাধি দিয়েছিলেন কি? বুরহান উল মুলক। এই একই লোক কিন্তু, হ্যাঁ, এটা উপাধি। তোমরা কিন্তু বুরহান উল মুলকের কথা লিখবে না, তোমরা সাদাত খান নামতেই দেবে, কারণ এটা উনি উপাধি পেয়েছিলেন। কার কাছ থেকে উপাধি পেয়েছিলেন? মোগল সম্রাট মোহাম্মদ শাহর কাছ থেকে। মোহাম্মদ শাহ বুরহান মুলক উপাধি দিয়েছিলেন সাদাত খানকে। প্রশ্ন আসতে পারে সাদাত খানের উপাধি কি ছিল?
কে দিয়েছিলেন, বা মোহাম্মদ শাহ সাদাত খানকে কি উপাধি দিয়েছিলেন, বা বুরহানুল উলক উপাধি কার ছিল, কে দিয়েছিলেন, এরকমভাবে করে ছোট প্রশ্ন আসতে পারে এখান থেকে। এইবার এই সাদাত খান যখন দেখলেন যে মোগল বাদশাহ তার পক্ষে, মানে সাদাত খান তো বাদশার পছন্দের লোক, খুশি হয়ে উপাধি দিয়েছেন, তখন এই সাদাত খান কি করলেন, তার জামাই সফদর জং, কি কে ইনি কে, সফদর জং, ইনি হচ্ছেন এই সাদাত খানের জামাই, বুঝলে, ইনি হচ্ছেন সাদাত খানের জামাই। সফদর জংকে অযোধ্যার সিংহাসনে শাসক করে বসিয়ে দিলেন। কে বসালেন বলো? সাদাত খান বসালেন। এবং কেন বসাতে পারলেন? কারণ জানেন যে মোগল বাদশাহ সাদাত খানকে পছন্দ করেন, সেই জন্য তাকে একটু বুঝিয়ে তাকে খুশি করে নিজের জামাইকে সিংহাসনে বসালেন। জামাই সিংহাসনে বসে অযোধ্যা শাসন করতে লাগলেন মোটামুটিভাবে। দেখো, তখন মাথার উপর মোগল বাদশাহ কিন্তু আছেন, কিন্তু থাকা সত্ত্বেও এই সাদাত খান বলো বা এই সফদর জংয়ের কথা বলো, এরা কিন্তু অযোধ্যাকে প্রায় স্বাধীনভাবেই শাসন করতেন। মানে অযোধ্যার ভেতরে কি হচ্ছে, অযোধ্যায় কি রাজস্ব সংগ্রহ হচ্ছে, অযোধ্যার সমস্ত কিছু সম্পর্কে এরাই জানতেন। বাদশাহ আর সেই সমস্ত কোনো খোঁজ খবর জানতেন না। মানে বাদশাহ ছিলেন, বাদশাকে কখনোই কিন্তু সফদর জং বলেননি যে আমি বাদশাকে মানব না, সাদাত খাঁ বলেননি যে আমি বাদশাকে মানব না। বাদশাহ আছেন তার মতো তার জায়গায়, কিন্তু এরা স্বাধীনভাবে অযোধ্যাকে শাসন করছেন। সফদর জং মারা যাচ্ছেন 1754 সালে। তারপরে বসছেন সুজা-উদ-দৌলা। সুজা-উদ-দৌলা মানে সোজা কথায় যদি বলি, মোগল সাম্রাজ্য পতনের পর আঞ্চলিক শক্তি হিসাবে অযোধ্যার উত্থান হয়েছিল সাদাত খানের নেতৃত্বে। তারপর তিনি তো আর নবাব হননি ওখানকার, ক্ষমতাশালী, মানে তিনি আর কি প্রধান ক্ষমতাশালী, কিন্তু নবাব যখন নামটা আসছে তখন সেটা হচ্ছেন সফদর জং। তোমরা উত্তরটা লিখবে, সাদাত খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তির উত্থান হয় অযোধ্যার, সফদর জং। তারপরে বসছেন কে? সুজা-উদ-দৌলা সিংহাসনে বসছেন 1754-তে। এই সুজা-উদ-দৌলা এখন সিংহাসনে বসে আছেন, মানে আছেন বলতে আমরা এখন 1754 সালে আছি সেই হিসাবে বলছি। সুজা-উদ-দৌলা এখন সিংহাসনে অযোধ্যার বসে আছেন। এখানেই আমরা এই অযোধ্যা জায়গাটাকে শেষ করব। আমরা যখন আবার 1764 সালে বক্সারের যুদ্ধের কথা পড়ব, তখন আমরা আবার এই সুজা-উদ-দৌলার কথা পাবো। ঠিক আছে? তার মানে এই হলো আমাদের অযোধ্যার শাসক। মানে এরপর বক্সারের যুদ্ধ হবে, সেখানে সুজা হেরে যাচ্ছে, পরে ঘটনাগুলো আমরা জানবো। সেখানে সুজা হেরে যাবেন এবং তার সাথে কি হয়, কিভাবে কি অযোধ্যার সাথে হয়, মানে তখন ইংরেজরা চলে আসছেন আর কি। তো এই হলো আমাদের আঞ্চলিক শক্তির উত্থান হিসাবে অযোধ্যা সম্পর্কে যেটুকু আমাদের পড়ার জন্য দেওয়া রয়েছে তার সারসংক্ষেপ। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে। কি বলি শোনো, আমরা এর আগের দিন কি জানলাম যে মুর্শিদ কুলি খান, তার নেতৃত্বে বাংলা আঞ্চলিক শক্তি হিসাবে উত্থান লাভ করে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। তো তার সময় থেকেই, মুর্শিদ কুলি খানের সময় থেকেই বাংলাদেশে বিভিন্ন বিদেশি বণিকরা ব্যবসা বাণিজ্য করতে আসতেন। ইংরেজরা আসতেন, ফরাসিরা এসেছিলেন, পর্তুগিজরা এসেছিলেন, ওলন্দাজরা এসেছিলেন, এরকম বিভিন্ন বণিক কোম্পানি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এসেছিলেন। এই যতগুলো বণিকরা এসেছিলেন তার মধ্যে আবার ইংরেজ আর ফরাসি, এরা ছিলেন সব থেকে বেশি শক্তিশালী। শক্তিশালী অর্থে মানে এদের ব্যবসাটা বেশি ছিল ভারতবর্ষে। এবার এই ইংরেজ আর ফরাসি, বুঝতে পারছো, দুটোই বাইরের কোম্পানি এবং দুজনেই ভারতবর্ষে এসে ব্যবসা করছে। তার মানে দুজনের মধ্যে খুব প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। তো মুর্শিদ কুলি খানের সময় থেকেই বাংলাতে এই ইংরেজরা এবং ফরাসিরা, তার সাথে কিছু ওলন্দাজ ছিলেন, কিছু পর্তুগিজও ছিলেন, এরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেন। মোগল সম্রাট ফারুক শিয়ার,
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা আদেশ বা ফরমান দেন। এই জায়গাটা এখন আমরা যে জায়গাটাতে আসছি সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4 নম্বরের মতো আসে পরীক্ষাতে। ফারুকশিয়ারের ফরমান কি, বা টিকা লেখো ফারুকশিয়ারের ফরমান, খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাতে আমরা কি দেখি দেখো, 1717 সাল, সালটা মনে রাখা খুব সুবিধা, 1717 সাল, মুঘল বাদশাকে, তিনি হচ্ছেন ফারুকশিয়ার। ফারুকশিয়ার তিনি কি করলেন? ফারুকশিয়ার কি করলেন? তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা ইস্ট ইন্ডিয়াটা সংক্ষেপে লিখলাম। 1717 সালে মুঘল সম্রাট, মুঘল বাদশাহ ফারুকশিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি আদেশনামা বা ফরমান দেন। কি দেন? একটা আদেশনামা। মানে বুঝতে পারছো তো, মুঘল বাদশার নির্দেশ মানেই সেটা আদেশ, কারণ তিনি অত বড় একজন বাদশাহ। তো তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা আদেশ দেন, যেই আদেশনামাতে যা যা বলা ছিল তার মধ্যে 4টা পয়েন্ট আমরা এখানে পড়ব। তোমরা মনে রাখবে, তোমরা যখন ফারুকশিয়ারের ফরমান কি লিখবে তখন কিন্তু এই 4টা পয়েন্টই তোমাদেরকে লিখতে হবে, একটা বা দুটো লিখলে কিন্তু হবে না। এই আদেশনামাতে কি বললেন? ফারুকশিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এসেছেন তাদেরকে ডাকলেন এবং ডেকে তাদের অফিসারদের ডেকে বললেন যে আজকে থেকে তোমাদেরকে আমি কিছু আদেশ দিলাম। কি আদেশ দিলেন দেখো, কি দিলেন? 1 নম্বর কি? বার্ষিক 3,000 টাকার বিনিময়ে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার। কি বললাম? বার্ষিক 3,000 টাকার বিনিময়ে, বার্ষিক 3,000 টাকা মানে বছরে 3,000 টাকা কে দেবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেবে। কাকে দেবে? ফারুকশিয়ারকে দেবে। দিয়ে বছরে 3,000 টাকা দিলে কি হবে? তার বদলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে সারা বছর ধরে ব্যবসা বাণিজ্য করতে পারবে, সারা বছর ধরে। ওই ব্যবসা বাণিজ্য করার জন্য দেখো, ফারুকশিয়ার 3,000 টাকা পাচ্ছেন, সারা বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু ওই ব্যবসা বাণিজ্য করার জন্য তখন মুর্শিদ কুলি খাঁ আছেন, বাংলার নবাব। মুর্শিদ কুলি খাঁ কিন্তু কোনো রকম টাকা পাবেন না। বোঝা গেল? এই জিনিসটাকে, এই যে বছরে বা বার্ষিক 3,000 টাকার বিনিময়ে বাংলাদেশে বিনা শুল্কে, মানে বাংলার নবাবকে আর কোনো শুল্ক দিতে হবে না, এই যে বিনা শুল্কে বাণিজ্য করার যে এই অধিকারটা দান করলেন, কে দান করলেন? ফারুকশিয়ার দান করলেন। কাকে দান করলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, কোনো একজন বিশেষ ব্যক্তিকে কিন্তু নয়। এই অধিকারটাকে বলা হচ্ছে দস্তক। কি বলা হচ্ছে? দস্তক। এই শব্দটা আমরা এখানে মনে রাখবো, এরপরে বিভিন্ন জায়গাতে আমরা দস্তক শব্দটা পাবো। এইটাকে ব্র্যাকেটে আমি লিখে রাখলাম দস্তক। তাহলে তোমাদের যদি বলা হয় দস্তক কি, তাহলে বলবে 3,000 টাকার বিনিময়ে বাংলাদেশে বাণিজ্য করার যে ছাড়পত্র, মানে তোমাকে
পারমিশন দেওয়া হলো যে তুমি এই যে একটা ধরো নির্দেশনামা লেখা রয়েছে, তুমি এই যদি কাগজটা দেখো, সেই নির্দেশনামার নিচে ফারুকশিয়ারের সই আছে, সিল আছে, তুমি যদি সেই কাগজটা দেখাতে পারো তাহলে আর বাংলাদেশে তোমাকে কোনো রকম শুল্ক বা ট্যাক্স দিতে হবে না বাংলার নবাবকে, তুমি বাণিজ্য করে নিয়ে চলে যাবে। এই ছাড়পত্রটার নাম হচ্ছে দস্তক। এই দস্তকটা কে দিলেন? ফারুকশিয়ার দিলেন। কাদের দিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিলেন। 1 নম্বর পয়েন্টটা বোঝা গেল। এইবার আসছি আমরা 2 নম্বর পয়েন্টে। কি বলা হলো? কলকাতার আশেপাশে 38টি গ্রামের জমিদারি ক্রয়। মানে কি বলো? ফারুকশিয়ার আরও বললেন যে তিনি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি চায় তাহলে কলকাতার আশেপাশে 38টা গ্রাম, তখন তো কলকাতা খুব বড় মানে শহর তো নয়ই, মনে করো কলকাতা কেবল একটু বড় গ্রাম আর কি, যাকে তার আশেপাশে 38টা গ্রামের জমিদারি কিনতে পারবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুবিধাগুলো দিচ্ছেন ফারুকশিয়ার, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট কি বললেন? মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারের অনুমতি। কি বলা হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা যদি চায় মুর্শিদাবাদের টাকশাল মানে যেখান থেকে টাকা ছাপানো হতো আর কি, হ্যাঁ, সেই টাকশাল ব্যবহার করতে পারবে। সেখান থেকে তারা টাকা ছাপানো বা টাকা ধার নেওয়া এই সমস্ত কাজগুলো পারবে। মানে ভাবো, টাকশালের ব্যবহার করার অনুমতি পেয়ে যাচ্ছে কোম্পানি, মানে যেখানে টাকা ছাপানো হয় সেই। আর 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর পয়েন্টটা এখানে লিখছি। 4 নম্বর পয়েন্টটা কি? আচ্ছা, 4 নম্বরটা আমরা ওপরে লিখছি, হ্যাঁ, নিচে আসলে হয়তো তোমরা দেখতে পাবে না। এটা আমরা মুছে দিলাম। মুছে দিয়ে 4 নম্বর পয়েন্টটা কি লিখলাম? যদি কোনো কোম্পানির কোনো জাহাজের পণ্য চুরি হয়, পণ্য মানে জিনিসপত্র, কোম্পানি তো বাণিজ্য করতে আসছে, যদি পণ্য চুরি হয়, ধরো আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে একটা জাহাজ এসেছে, হ্যাঁ, সেখানকার কিছু জিনিস চুরি হয়েছে, বা যদি কোনো জাহাজের ক্ষতি হয়, কোম্পানির কোনো জাহাজের যদি ক্ষতি হয়, তাহলে নবাব, বাংলার নবাব মানে মুর্শিদ কুলি খাঁ থাক, আলিবর্দী খাঁ থাক, মানে যিনি থাকবেন আর কি, যারা তারা কোম্পানিকে সেই ক্ষতিপূরণ দেবে, আর যে এই দোষটা করলো তাকে ধরে শাস্তি দেবে। কি বললাম কথাটা? যদি কোম্পানির কোনো পণ্য চুরি হয় বা কোনো জাহাজে ক্ষতি হয়, তাহলে নবাব, বাংলার নবাব ক্ষতিপূরণ দেবেন কোম্পানিকে, যে তার এলাকায় এসে ক্ষতিপূরণ দেবেন, যে তার এলাকাতে এসে ক্ষতি হয়েছে জাহাজের, তাহলে সেই ক্ষতিপূরণ দেবেন নবাব। আর যিনি অপরাধী, সেই অপরাধীকে শাস্তি দেবেন কে? নবাব। মানে অপরাধী খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে নবাবের দায়িত্ব, অপরাধীকে শাস্তি দেবেন, শাস্তি দেবেন। এই হলো 4টে পয়েন্ট ফারুকশিয়ারের ফরমানের মধ্যে। আমরা 4টে পয়েন্ট আরেকবার আলোচনা করছি। 1 নম্বর, ফারুকশিয়ার 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে ব্যবসা করার জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা দেয়, যা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। ফরমান কথাটার অর্থ হচ্ছে আদেশনামা, হ্যাঁ, ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। এই আদেশনামাতে বলা হয়েছিল, 1, বার্ষিক 3000 টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। 2, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি চায় কলকাতার আশেপাশে 38টা গ্রামের জমিদারি ক্রয় করতে পারবে। 3, মুর্শিদাবাদের
টাকশাল ব্যবহার করার অনুমতি পায়। 4, যদি কোনো কোম্পানির জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বা কোম্পানির কোনো পণ্য চুরি হয় তাহলে সেই ক্ষতিপূরণ মেটাবেন বাংলার নবাব এবং সেই অপরাধীকে ধরে শাস্তি দেবেন নবাব। ঠিক আছে, বোঝা গেল? এই 4টা পয়েন্ট লিখতে হবে আমাদের ফারুকশাহের ফরমানে। এইবার একটা ফরমানটা থাক, এবার আমরা একটুখানি আলোচনা করি। দেখো, মুর্শিদ কুলি খাঁ দেখলেন যে এইগুলো সুযোগ যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে যায় তাহলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের করার জায়গাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেউ আর আটকাতে পারবে না। এবার মুর্শিদ কুলি খাঁ যতই বাংলা প্রদেশকে নিজের মতো শাসন করুন না কেন, তিনি বাংলার নবাব নাজিম, তিনি বাংলার দেওয়ান, সবই বোঝা গেল, কিন্তু মুর্শিদ কুলি খাঁয়ের ওপরে মোগল বাদশাহ আছেন, আর মোগল বাদশাকে তো কেউ মানব না বা অস্বীকার করব এমনটা বলছেন না। ফলে ফারুকশিয়ার যখন এই নির্দেশগুলো দিয়ে দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, তখন মুর্শিদ কুলি খাঁ কিন্তু আমি এই নির্দেশ মানি না এই কথাটা বলতে পারছেন না, কিন্তু এটাও বুঝতে পারছেন যে এইবার বাংলাদেশে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম ব্যবসা করে বেরিয়ে যাবে, মাঝখান থেকে নবাব কিচ্ছু পাবেন না। মানে এই 3000 টাকা ফারুকশিয়ারকে দিচ্ছেন, আর মনে করো কয়েক কোটি টাকার ব্যবসা করছে, করে 3000 টাকা মোগল বাদশাকে দিচ্ছেন, বাংলার নবাব কিচ্ছু পাচ্ছেন না, পুরো লাভটা নিয়ে চলে যাচ্ছে ইংল্যান্ডে কোম্পানি। তো মুর্শিদ কুলি খাঁ দেখলেন এটা তো খুবই মুশকিল, এরকম করলে তো বাংলাদেশের ব্যবসা বাণিজ্যটা একেবারে নষ্ট হয়ে যাবে। মুর্শিদ কুলি খাঁ তখন কি করছেন, কোম্পানিকে বললেন যে ঠিক আছে, তোমাদের তো ফারুকশিয়ার বাদশাহ বলেছেন যে তোমরা 3000 টাকার তাকে দিলে তুমি বাংলাদেশে বিনা শুল্কে ব্যবসা করতে পারবে, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এটা শুধুমাত্র জাহাজে করে সরাসরি যে সমস্ত জিনিসগুলো আমদানি হবে বা রপ্তানি হবে শুধু তার জন্যই প্রযোজ্য হবে। বুঝলে? মুর্শিদ কুলি খাঁ কি বললেন যে এই অর্ডারটা থাকলো, তোমরা এই অর্ডারটা মেনে চলতে পারো, কিন্তু শুধুমাত্র কখন মেনে চলা যাবে, যদি যে সমস্ত পণ্যগুলো ধরো জাহাজে করে ইংল্যান্ড থেকে কলকাতাতে আসলো বা বাংলাদেশ থেকে জাহাজ ভর্তি হয়ে কোনো জিনিস যাচ্ছে, শুধু সরাসরি আমদানি করা যায় বা সরাসরি রপ্তানি হচ্ছে এমন জিনিসগুলোর ক্ষেত্রেই এই বিনা শুল্ক কথাটা চালু থাকবে। কিন্তু যদি এমন কিছু জিনিস হয় যে আমদানি রপ্তানি না, সেই জিনিসগুলো আনা হলো, এনে সেটা বাংলাদেশের বাজারে বিক্রি করা হচ্ছে, দোকানে দোকানে ঘুরে ব্যবসা বাণিজ্য করছে ইংরেজ কোম্পানি, তাহলে কিন্তু নবাবকে শুল্ক দিতে হবে, নইলে নবাব সেটা মানবেন না। পুরোপুরি উনি মানতে পারছেন না, কিন্তু উনি কি করলেন, একটা সীমানা করে দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে তুমি সরাসরি নিয়ে আসো জাহাজ থেকে বা আমাদের এখান থেকে জাহাজ করে নিয়ে যাও, এর জন্য তোমাকে শুল্ক দিতে হবে না, কিন্তু তা বাদ দিয়ে যদি ব্যবসা বাণিজ্য করো অন্য, যে বাংলাদেশে নেমে আমি ব্যবসা বাণিজ্য করছি বাজারে গিয়ে, তাহলে কিন্তু শুল্ক দিতে হবে। আবার এই যে 38টা গ্রামের কথা বলা হয়েছিল কিনতে পারবে, এই গ্রামগুলোও কিন্তু মুর্শিদ কুলি খান ইংরেজরা কিনতে চাইলে বাধা দিতেন। হ্যাঁ, বাধা দিতেন, আবার ইংরেজরা সেই ফরমানের জোরে কিনতেন, কিন্তু ওই সহজে কিনে নেবেন এইটা কিন্তু মুর্শিদ কুলি খাঁ হতে দেননি। টাকশালটাকেও কিন্তু ইচ্ছে মতো ব্যবহার করতে দেননি। কেন মুর্শিদ কুলি খাঁ এই জায়গাগুলোতে বাধা দিচ্ছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে এইরকমভাবে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা তো বাইরের কোম্পানি, বণিক জাতি, ওরা যদি এই সব সুযোগগুলো পায় তাহলে বাংলাদেশকে একদম শোষণ করে লুট করে নিয়ে চলে যাবে, বাংলার নবাব কিচ্ছু পাবে না, মোগল সম্রাটও কিচ্ছু পাবে না। সম্রাট পাচ্ছে 3000 আর ওরা পাচ্ছে 3 কোটি টাকা কোম্পানি, তাহলে 3000 টাকা দেওয়া তো কোনো ব্যাপারই নয় তার মধ্যে থেকে বছরে, তাই তো? তার মানে দেখো, মুর্শিদ কুলি খাঁ ইংরেজদেরকে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু অবাধে বাংলাদেশে বাণিজ্য করার ক্ষেত্রে পদে পদে একটা করে বাধা দিয়ে দিতেন, ঠিক আছে, বাংলাদেশকে বাঁচানোর জন্য। আবার এবার দেখো, কোম্পানির কর্মচারী, কোম্পানির যারা আর কি কর্মচারী, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী, তারা কি করতেন বলতো, ছাড়পত্রটা দেওয়া হয়েছে কিসের জন্য, যদি
ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি কোনো জিনিস আসে শুধুমাত্র তার জন্য, ধরো আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় কোম্পানি আছে, ধরো এক্স হচ্ছে একটা কোম্পানি, তাহলে সেই এক্স কোম্পানির যদি ঘড়ি আসে, যদি জুতো আসে, যদি জামা কাপড় আসে, যদি পারফিউম আসে, তাহলেই এগুলো ছাড় পাবে। কিন্তু বা এই ইংরেজ বণিকরা কি করতেন, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদ দিয়েও তো অনেক কোম্পানি আছে ধরো ইংল্যান্ডে, সেই সমস্ত কোম্পানির জিনিস নিয়ে আসতেন, নিজেদের ব্যক্তিগত কিছু জিনিস নিয়ে আসতেন। মানে ইংরেজরা ভাবতেন যে কোম্পানিকে ছাড়পত্রটা দেওয়া হয়েছে, কিন্তু ইংরেজরা সেই ছাড়পত্রটা নিজেদের ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রেও ব্যবহার করতেন। অপপ্রয়োগ, এটা তো প্রয়োগ নয়, এটা অপপ্রয়োগ। কারণ মোগল বাদশাহ তো কোনো ইংরেজ কর্মচারীকে দেয়নি যে তুমি যা খুশি ব্যবসা করো, একটা বিশেষ কোম্পানিকে দিয়েছিলেন। কিন্তু সেই কোম্পানির সাথে যারা যারা বাংলাদেশে আসতেন কাজকর্ম করতে, সবাই নিজেদের মতো ব্যবসা বাণিজ্য করতেন, কেউ নবাবকে কোনো শুল্ক দিতেন না, বাংলার নবাবকে। মুর্শিদ কুলি খাঁ দেখলেন এটা তো ভীষণ অন্যায়, যার জন্য ছাড়পত্রটা দেওয়া এরা তো ছাড়পত্রটাকে অন্য কাজে ব্যবহার করছে। এই নিয়ে মুর্শিদ কুলি খাঁয়ের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা রাগারাগি বলো, একটা মানে কি বলবো, দুজনের মধ্যে আর কি একটা রাগ বা একটা বিরক্তি, একটা অসন্তোষ, এইগুলো জমা হতে শুরু করলো বাংলার নবাব আর কোম্পানি কর্মচারী এদের মধ্যে, যে এরা তো কথা শুনছে না, যা বলা হয়েছিল এটা অন্যভাবে এরা ব্যবহার করছে। মুর্শিদ কুলি খাঁয়ের কিছু কর্মচারী ধরো, তারা যখন কোনো একজন ইংরেজ কর্মচারীকে দেখছেন যে সে খোলা বাজারে নিজের জিনিস বিক্রি করছে বা বাজারে নিজের জিনিস বিক্রি করছে, তখন আবার কি করবে বলো তো, সেই কর্মচারীরা আবার তার কাছ থেকে, এই তুমি কেন বিক্রি করছো, তুমি আমাকে টাকা দাও। নবাব কিন্তু এগুলো জানতে পারছেন না, বুঝলে? মানে এটা হচ্ছে নবাবের কর্মচারীরাও কিছু দুর্নীতিগ্রস্ত, আবার কোম্পানির কর্মচারীরাও দুর্নীতিগ্রস্ত। মানে এরা যখন মিলছে তখন নবাবের কর্মচারীরা বলছে তুমি কেন খোলা বাজারে বিক্রি করছো, এটা তো তোমার জন্য এই নির্দেশ নয়, তাহলে তুমি আমাকে টাকা দাও। এবার যেই ওকে টাকা দিতে হলো, তখন সেই ইংরেজ কর্মচারীটা মুর্শিদ কুলি খাঁয়ের কাছে গিয়ে নালিশ করলো, তোমার অমুক কর্মচারী আমার কাছ থেকে টাকা নিয়েছে, আমার জিনিস ক্ষতি হয়েছে, তুমি আমাকে ক্ষতিপূরণ দাও। মানে নবাবের কর্মচারীই কিন্তু টাকা নিচ্ছে, আর তার ক্ষতিপূরণটা আবার নবাবকে দিয়ে মেটাতে হচ্ছে। মুর্শিদ কুলি খাঁ সেটাও করছেন, তিনি ব্যবসা করতে দিচ্ছেন, তিনি কোম্পানির সুযোগ সুবিধাও দেখছেন, কিন্তু আবার কোম্পানিকে বিভিন্ন জায়গাতে একটুখানি আটকেও রাখছেন। অবাধে ব্যবসা বাণিজ্য করে বাংলার অর্থনীতিটাকে কিন্তু লুটপাট করতে দেননি মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁয়ের পরে যখন বাংলার নবাব হলেন আলীবর্দী খাঁ, তার সময়ও কিন্তু ইংরেজদের সাথে সম্পর্কটা একই রকম ছিল। আলীবর্দী খাঁও চাইতেন যে বাংলাদেশে এসে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করুক, অন্যান্যরা এই ফরমানটা যখন পেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন বুঝলে ওদের জোর, ওদের ক্ষমতা, ওদের ব্যবসার পরিধি কতটা বেড়ে গেল। কারণ ফরাসিরা বলো, ওলন্দাজরা বলো, পর্তুগিজরা বলো, এরা তো কেউ এই সুযোগটা পায়নি। ইংরেজরা এই ফরমানটা পেয়ে অন্যান্য কোম্পানিগুলোর থেকে অনেক বেশি এগিয়ে গেল ব্যবসা বাণিজ্যের দিকে। তো এই আলীবর্দী খাঁও কিন্তু চাইতেন যে ব্যবসা বাণিজ্য করুক, বাংলাদেশে ব্রিটিশরা এসে ব্যবসা বাণিজ্য করুক। কেন? কারণ ব্যবসা বাণিজ্য হওয়ার মানে হচ্ছে কোনো একটা দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। কিন্তু আলীবর্দী খাঁ আবার এটাও খেয়াল রাখতেন, ব্যবসা করতে এসেছো, শুধুমাত্র ব্যবসায়ী হয়েই থাকো, ব্যবসা করতে করতে রাজনৈতিক ব্যাপারে বা অর্থনৈতিক ব্যাপারে নবাবের সমকক্ষ হয়ে ওঠার চেষ্টা যেন ইংরেজরা না করতে পারে, সেই ব্যাপারটা কিন্তু আলীবর্দী খাঁ খুব সজাগ দৃষ্টি রাখতেন। এমনকি ইংরেজরা বা ফরাসিরা যখন কলকাতায় বিভিন্ন দুর্গ নির্মাণ করছিলেন ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য, তাদের দুর্গের প্রয়োজন, ঠিক আছে, তো তখন আলীবর্দী খাঁ কিন্তু তাদেরকে দুর্গ নির্মাণ করতে দেননি। আলীবর্দী খাঁ বলছেন যে তোমরা ব্যবসা করতে এসছো, তোমরা ব্যবসা করো, বাংলাদেশে থাকাকালীন তোমাদের সমস্ত সুরক্ষার দায়িত্ব আমার, মানে বাংলার নবাবে, তোমাদের তো দুর্গ করার তো কোনো দরকার নেই, কিছু হলে তার জন্য তো আমি আছি। মানে ব্যবসা করছে করুক, কিন্তু নবাবের সমকক্ষ হয়ে ওঠার চেষ্টা যেন না করে, সেই জায়গাটাতে আলীবর্দী খাঁও কিন্তু ব্রিটিশ কোম্পানিকে একটু চেপে রাখতেন। ঠিক আছে, এই আলীবর্দী খাঁয়ের পরে সিংহাসনে বসলেন কে? নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার এই সিংহাসনে বসা, এটা কিন্তু প্রথম থেকেই নবাবের পরিবারের যে লোকজন,
একজন মারা যাওয়ার পর তার সিংহাসনের দাবিদার তো অনেকে থাকে, অনেকেই মনে মনে ভাবে যে আমি রাজা হব, আমি নবাব হব। তো সবাইকে সরিয়ে দিয়ে আলীবর্দী খাঁ তার নাতিকে সিংহাসনে বসালেন, সিরাজদৌল্লাকে। তার পরিবারের লোকজনই কিন্তু সিরাজের এই সিংহাসনের লাভটা, সিংহাসন পাওয়াটা ভালো চোখে দেখেনি। মানে সিরাজ যে সিংহাসনে বসেছেন তার পরিবারের মধ্যেই কিন্তু এটা নিয়ে অসন্তোষ ছিল। আর আলীবর্দী খাঁয়ের প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর, যিনি পরবর্তীকালে সিরাজদৌল্লারও সেনাপতি হন। তিনি প্রথম থেকেই সিরাজদৌল্লার বিরোধী ছিলেন। এই রকম একটা পরিস্থিতিতে সিরাজদৌল্লা সিংহাসনে বসলেন, যেখানে তার পরিবার তার সিংহাসনে বসাটা পছন্দ করছে না, তার প্রধান সেনাপতি তাকে পছন্দ করছে না। এই রকম একটা অবস্থায় সিরাজদৌল্লা সিংহাসনে বসলেন। সিরাজদৌল্লা সিংহাসনে বসার পর নানান কারণে ব্রিটিশদের সাথে বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজের সম্পর্কটা খারাপ হতে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আগের নবাব আলীবর্দী খাঁ, তার আগের নবাব মুর্শিদ কুলি খাঁ, এদের কারোরই যে অত্যন্ত সুসম্পর্ক ছিল তা কিন্তু নয়। সুসম্পর্ক না থাকলেও এরা তখন ব্যবসা বাণিজ্য করেছেন, এবং এরা ব্যবসা বাণিজ্য করেছেন, নবাব ওদেরকে একটা সীমানার মধ্যে আটকে রেখেছেন, এরকমভাবে ব্যাপারটা চলছিল। সিরাজের সময়ে এই যে অসন্তোষ, মানে কেউ কাউকে পছন্দ করছে না, সিরাজ ইংরেজ বণিকদেরকে মেনে নিতে পারছেন না, ইংরেজ বণিকরা চাইছেন না যে সিরাজ সিংহাসনে থাকুক। এই যে একটা পার্থক্য, এই যে একটা দূরত্ব, এটা আরও স্পষ্ট হয়ে ওঠে। কারণ কি ছিল সেটা আমরা এখানে পড়ব। তোমাদের বইতে তোমরা দেখবে নিচের দিকে টুকরো কথা বলে একটা জায়গায় আছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজের বিরোধের কারণ খোজা ওয়াজিদকে লেখা চিঠি, একটা জায়গা আছে দেখবে, ওই জায়গাটা ভালোভাবে পড়বে। ওখানে দেখবে 3টে কারণ লেখা আছে চিঠির মতো করে। সেই 3টে কারণকে তুমি তোমার ভাষাতে লিখবে, আমরা এখানে আলোচনা করছি। এইটা তাহলে মুছে দিলাম, ফারুকশিয়ারের ফরমানটা। দস্তক কাকে বলে মাথায় রাখো, কারণ এটা নিয়ে আসবে পরপর ব্যাপারগুলো। আমরা এখন যে জায়গাটা পড়ব সেটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজদৌল্লার বিরোধের কারণ কি। 1 নম্বর কারণ লিখছি। এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে সিরাজদৌল্লার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কি। তোমাকে কিন্তু শুরুটা করতে হবে আগে থেকে, যে মুর্শিদ কুলি খাঁ হোক বা আলীবর্দী খাঁ হোক, এদের সময় থেকেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাবের নানা কারণে সংঘাত বাধত, নানা কারণে এক ঝুট ঝামেলা বাঁধতো, আবার সেগুলো থেমেও যেত। সিরাজের সময় এটা একটা চরম আকার ধারণ করে। কারণগুলো কি ছিল? 1 নম্বর কারণ কি দেখো, সিরাজদৌল্লা আলীবর্দী খাঁ তো দুর্গ নির্মাণ করতে দেননি। আলীবর্দী খাঁ যখন মারা গেলেন তখন আবার কলকাতাতে ইংরেজরা আর ফরাসিরা, দুটো বণিক দলেরা, এরা দুজনই ব্যবসা বাণিজ্য করতে এসছেন। এরা দুজনই আবার দুর্গ বানাতে শুরু করলেন। ইংরেজরাও, আমি একটু সংক্ষেপে লিখছি, তোমরা যখন লিখবে তখন তোমরা কিন্তু পুরোটা ভাষা করে ভাষা দিয়ে লিখবে। ইংরেজরা আর হচ্ছে ফরাসিরা এরা কি করত, এরা হচ্ছে দুর্গ নির্মাণ করতে শুরু করলো। আলীবর্দী খাঁ মারা গেছেন, সিরাজদৌল্লা সিংহাসন লাভ করেছেন সেই সময়। সিরাজদৌল্লা তখন বললেন যে তোমাদের দুর্গ নির্মাণের কোনো দরকার নেই, কারণ যতদিন বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করছো ততদিন তোমাদের সুরক্ষার দায়িত্ব আমার। সিরাজদৌল্লা নিষেধ যখন করলেন তখন ফরাসিরা কিন্তু দুর্গ নির্মাণ বন্ধ করে দিলেন। ফরাসিরা দুর্গ নির্মাণটা বন্ধ করে দিলেন, শুনলেন নবাব যেটা মানা করছেন শুনলেন। ইংরেজরা কিন্তু সেই কথাটাতে কানই দিলেন না। সিরাজের বারবার নিষেধ সত্ত্বেও ইংরেজরা কলকাতাতে দুর্গ নির্মাণ চালিয়ে যেতে লাগলেন। তার মানে কি হলো, নবাব ভীষণ অসন্তুষ্ট হচ্ছেন যে আমি বাংলার নবাব, আমি মানা করছি তাও কথা শুনছে না। এটা হচ্ছে একটা বড় কারণ। 2 নম্বর কারণ দেখো, 2 নম্বর কারণ হচ্ছে দস্তকের অপব্যবহার। দস্তকটা কি? তোমার কাছে যদি 1 নম্বরের প্রশ্ন আসে দস্তক কি, তুমি বলবে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র,
সেটা হচ্ছে দস্তক। কি বললাম? বাংলাদেশে বিনা শুল্কে, বাংলার নবাবকে কোনো শুল্ক দিতে হবে না, বাণিজ্য করার ছাড়পত্র, মানে একটা পারমিশন লেটার, যে তোমাকে একটা অনুমতি দেওয়া হলো, তুমি এই যদি চিঠিটা দেখাও তাহলে তোমাকে কেউ আর বাধা দেবে না ব্যবসা করতে। তো এই ছাড়পত্রটা ফারুকশিয়ার কাকে দিয়েছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, একটা কোম্পানিকে, কোনো ব্যক্তিকে কিন্তু নয়, কোনো রাজকর্মচারীকেও কিন্তু নয়, কোনো ইংরেজ কর্মচারীকেও কিন্তু নয়। কিন্তু ইংরেজ কর্মচারীরা কি করতে লাগলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যখন তারা বাংলাদেশে বা ভারতবর্ষে ব্যবসা করতে আসতেন, তখন তারা নিজেদের ব্যক্তিগত ব্যবসাগুলোও কিন্তু ওই ছাড়পত্রের বলে করতেন। কোনো টাকা পয়সা নবাবকে দিতেন না, কোনো শুল্ক নবাবকে দিতেন না। মানে দস্তক, যে ছাড়পত্রটা কোম্পানিকে দেওয়া হয়েছিল, কোম্পানির কর্মচারীরা সেই দস্তকের অপব্যবহার করে নিজেদের ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রেও সেই ছাড়ের সুবিধাটা নিতে লাগলেন। আর যত ধরো বাইরে থেকে এসে ব্যবসা বাণিজ্য করছে আমাদের দেশে, কিন্তু আমাদের সরকারকে কোনো রকম টাকা পয়সা দিচ্ছে না, যা লাভ হচ্ছে তারা নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের দেশে আমরা ব্যবসা করতে দেবো কেন? আমাদের নবাব কিছু পাচ্ছে না, নবাব ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলার রাজকোষ শূন্য হয়ে যাচ্ছে, কারণ ওরা ব্যবসা করে যা লাভ হচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে। নবাব তখন সিরাজউদ্দৌলা এটা আটকে দিলেন, বললেন হবে না, বিনা শুল্কে ওই ছাড় দিয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে না। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে শুল্ক দিয়ে সিরাজকে নয়, বাংলার নবাবকে, যিনিই হবেন আর কি, তাকে উপযুক্ত শুল্ক দিয়ে ব্যবসা করতে হবে। কোম্পানির কর্মচারীরা এটা মানবে না, সিরাজ এটা মানতে বাধ্য করছেন। এই রকম, তার মানে কি হলো? দুজনের মধ্যে আবার একটা গন্ডগোলের শুরু হলো। আর 3 নম্বর পয়েন্টটা কি? ঢাকা। ঢাকা হচ্ছে এখন বাংলাদেশে, কিন্তু তখন তো গোটা বাংলা নিয়েই হচ্ছে আমাদের বাংলা আঞ্চলিক শক্তি বা সুবা বাংলা। ঢাকার দেওয়ান ছিলেন রাজবল্লভ। দেওয়ান মানে আমরা জানি যার উপরে রাজস্ব আদায়ের অধিকারটা থাকে, সেই দেওয়ান হচ্ছেন কে? রাজবল্লভ, ঢাকার নবাবের কর্মচারী, বুঝলে, মানে সিরাজউদ্দৌলার একজন কর্মচারী। এই রাজবল্লভের পুত্র হচ্ছেন কৃষ্ণদাস। এই রাজবল্লভের পুত্র হচ্ছেন কে? কৃষ্ণদাস। এই কৃষ্ণদাস লোকটি কিন্তু মোটেই সৎ নয়। ইনিও একজন রাজকর্মচারী। ইনি কি করেছিলেন বলো তো? নবাবের তছরূপ, বোঝো? তছরূপ মানে হচ্ছে হিসাবে গোলমাল দেখানো। হিসাবে গোলমাল দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে প্রচুর টাকা পয়সা, ধন দৌলত, অনেক কিছু নিয়ে পালিয়ে গেছেন কৃষ্ণদাস, পালিয়ে গেছেন। হ্যাঁ, মানে নবাবের সমস্ত খাতাপত্র হিসাব গোলমাল করে প্রচুর ধন সম্পদ নিয়ে পালিয়ে গেছেন। এবার পালিয়ে গিয়ে কোথায় গেছেন? কলকাতায় চলে গেছেন, ইংরেজদের কাছে, যে আশ্রয়। কারণ কি, ইনি যখন পালিয়ে গেছেন তখন সিরাজউদ্দৌলা একে ধরার জন্য সেনা পাঠিয়েছে। এইবার কৃষ্ণদাস গিয়ে তখন ইংরেজদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। এবার সিরাজউদ্দৌলা বলছেন যে তুমি কৃষ্ণদাসকে আমাদের হাতে দিয়ে দাও, কারণ ও তো নবাবের সাথে অন্যায় করেছে, নবাব তার বিচার করবে। ইংরেজরা কিন্তু অপরাধী, নবাবের চোখে কৃষ্ণদাস অপরাধী, কিন্তু কৃষ্ণদাসকে নিজেদের সুরক্ষায় রেখে দেয়, কিছুতেই কৃষ্ণদাসকে কিন্তু নবাবের হাতে তুলে দেয়নি। এতে সিরাজউদ্দৌলা আরও ভয়ঙ্কর ক্রুদ্ধ হন, যে তার অপরাধীকে ইংরেজরা আশ্রয় দিচ্ছে, এই কথার মানেটা কি? তার মানে ইংরেজরা নবাবকে মানছে না, নবাবকে পাত্তাই দিচ্ছে না, নবাবের কথা না শুনেই দুর্গ বানাচ্ছে, দস্তককে ইচ্ছে মতো ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করছে, আবার যারা নবাবের কাছে অপরাধী তাদেরকে আবার টেনে নিচ্ছে। তার মানে কি হচ্ছে? নবাবের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে এটা একটা। এই কারণগুলোর জন্য সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ চরমে ওঠে সাংঘাতিকভাবে। এইবার সিরাজউদ্দৌলা দেখলেন এটা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সিরাজউদ্দৌলা তখন রাজধানী কোথায়? আমাদের মুর্শিদাবাদ। সিরাজউদ্দৌলা তখন একদিন, সেই তারিখটা কত খুব গুরুত্বপূর্ণ তারিখ, সেটা মনে রাখবে। আমরা এই কারণগুলোকে মুছে দিচ্ছি। একটা মনে রাখবে, 1756 সাল 20শে জুন তারিখে সিরাজউদ্দৌলা কলকাতা
আক্রমণ করলেন। কলকাতা হচ্ছে একটা বাণিজ্য বন্দর, সেখানে ইংরেজদের খুব প্রভাব প্রতিপত্তি রমরমা। এখনকার কলকাতার মতো তো তখন নয়, সিরাজের রাজধানী অনেকটা দূরে মুর্শিদাবাদে। সেখান থেকে তিনি কলকাতায় আসলেন। এসে কলকাতাতে যে ইংরেজ কর্মচারীরা ছিল তাদেরকে সবাইকে যুদ্ধে হারিয়ে মেরে দুর্গ নির্মাণ বন্ধ টন্ধ করে কলকাতাটাকে নিজের দখলে আনলেন। এবং এই সময়ে সিরাজউদ্দৌলা কলকাতার নাম দিলেন আলীনগর, দাদুর আলীবর্দী খানের নামানুসারে। এটা মাথায় রাখো, কলকাতার নাম আলীনগর কে দিয়েছিলেন? সিরাজউদ্দৌলা দিয়েছিলেন। কবে দিয়েছিলেন? আর 1756 20 জুন তারিখে কলকাতাটাকে তিনি যখন নিজের দখলে নিয়ে আসলেন তখন তিনি কলকাতার নাম দিলেন আলীনগর। বোঝা গেল? তার মানে কলকাতা এখন সিরাজের দখলে। এইটা কিন্তু আবার ব্রিটিশ কোম্পানি ভালোভাবে দেখলো না। এই সিরাজের এই কলকাতা দখলটা বেশি দিন স্থায়ী হলো না, মাত্র 9 মাস। 1756 20 জুন বললাম তো, এবার এখানে চলে আসো 1757 9ই ফেব্রুয়ারি। 9ই ফেব্রুয়ারি রবার্ট ক্লাইভ, এর নাম আমরা পরে পাচ্ছি। রবার্ট ক্লাইভ এক বিশাল সেনাদল নিয়ে কলকাতায় আসলেন। সিরাজের যে সমস্ত কর্মচারী লোকজন ছিল তাদেরকে সবাইকে সরিয়ে মেরে ধরে তাড়িয়ে দিয়ে আবার কলকাতাকে নিজেদের দখলে নিয়ে নিলেন। বোঝা গেল? এই দুটো দিন এখানটাতে মনে রাখবে। এই তারিখটাতে নবাব কলকাতার দখল নিয়েছিলেন, এই তারিখটাতে রবার্ট ক্লাইভ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে সরিয়ে দিয়ে আবার কলকাতা দখল নিলেন। ঠিক আছে? এবং সিরাজউদ্দৌলার সাথে তখন আলীনগরের চুক্তি করলেন, কারণ কলকাতার নাম হচ্ছে তখন আলীনগর। আজকে আমাদের পড়া এতটুকুই থাকলো। এর পরের দিন আমরা আলীনগরের চুক্তির শর্ত কী ছিল বা তার পরের ফলগুলো কী ছিল সেগুলো সম্পর্কে জানব। ঠিক আছে?